পরীক্ষা চলাকালীন শেষের দিকে আমার বাবা মারা যায় এসএসসি পরীক্ষা চলার সময়। তো আমাদের ক্লাসে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে যে পরীক্ষাটা হয় ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় বাংলায় আমি প্রথম পত্রে অনেক বেশি নাম্বার পেলাম, 70-এর উপর 75-এর মতো প্রায় নাম্বার পেয়েছিলাম। তখন আমার বাংলার প্রফেসর সিরাজউদ্দৌলা স্যার আমাকে সবার মাঝখানে, একটা ক্লাস চিটাগং কলেজে যারা পড়েছে তারা বুঝবে যে বিশাল সেই গ্যালারি ভর্তি ছাত্ররা থাকে, সেই ছাত্ররা ছাদের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে দিল। সেখানে মৌচাডিলের প্রথম সংখ্যাতেই আমার গল্প সেরা গল্প হিসাবে প্রচ্ছদের স্থান পেয়ে গেল। কয়েকটা পরপর আমি সেরা গল্পকার হলাম। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি মোহিত কামাল, কথা সাহিত্যিক। আসুন আমার গল্প শুনুন, কিছুটা সময় আমার সাথে থাকুন। ছোটবেলায় আমি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি বাবার চাকুরি সূত্রে। তবে আমার কৈশোরকাল কেটেছে চট্টগ্রামে, আগ্রাবাদে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, আর আগ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এবং আগ্রাবাদ মসজিদ কলোনির সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন, কচিকাচার অঙ্গন, নবাঙ্কুর কচিকাচার মেলায়। আমি চট্টগ্রাম কলেজ স্কুলে যখন পড়ি তখন পড়েছি যে আমাদের নজরুল একটি পত্রিকা বের করেন, সেই পত্রিকাটার নাম হচ্ছে ধূমকেতু। আমি দেখেছি আমাদের দাদা ভাই রুকনুজ্জামান খান দাদা ভাই কচিকাচার সংগঠক একটি পত্রিকা বের করেন, সেই পত্রিকার নাম মাসিক কিশোর পত্রিকা কচিও কাচা। তো দুটো পত্রিকা আমার ভিতরে অনুপ্রেরণা জুগিয়েছিল যে সম্পাদক হওয়ার। এটি আমার সাহিত্যের একটা সংযুক্তি শিশুকালে। আর একটা সংযুক্তি হলো, আমি যখন স্যার জগদীশচন্দ্র বসুর একটি প্রবন্ধ আমাদের পাঠ্যসূচিতে ছিল, সেখানে আমি দেখেছি যে গাছে যে জীবন আছে সেটা আবিষ্কার করেছেন জগদীশচন্দ্র বসু, এবং জগদীশচন্দ্র বসু একজন ভালো লেখক ছিলেন। সেই জগদীশচন্দ্র বসু হওয়ার প্রেরণা আমার মধ্যে ঢুকে বসে ছোটবেলায়। তো আমি যখন ক্লাস 8-এ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে বৃত্তি পরীক্ষার জন্য কোচিং ক্লাস করছিলাম, ঠিক তখন আমাদের আলী আকবর স্যার ছিলেন খুব প্রিয় শিক্ষক বাংলার। তিনি আমাদেরকে একটা ইনস্ট্যান্ট ভাব সম্প্রসারণ লিখতে দিলেন। ভাব সম্প্রসারণটি ছিল সম্মুখে ঠেলেছে মোরে পশ্চাতের আমি। আমার এখনো মনে আছে। সেই আমি যখন সবার আগে লিখে জমা দিলাম, ক্লাসের ভালো ছাত্র ছিলাম। স্যার ওটা পড়লেন, পড়ে খুব মুগ্ধ হলেন। আমাকে বলে, বড় হয়ে তুই কি হবি? তুই করে বলতেন, লিজেন্ড শিক্ষক, সন্তানের মতো আদর করতেন আমাদেরকে। আমি বললাম, আমি জগদীশচন্দ্র বসু হব। কি জগদীশচন্দ্র বসু হতে চাস? তুই হিন্দু হতে চাস? বলে আমাকে নীল ডাউন তিনি করিয়ে দিলেন। ক্লাস শেষ হওয়ার মুহূর্তে তিনি আমাকে মাথা বের করতে বললেন। মাথা বের করলাম। আমার বন্ধুরা বলছিল আমার চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। আমাকে দেখে তিনি বুকে জড়িয়ে ধরলেন। আমি কেঁদে ফেললাম। কেঁদে কেঁদে বললাম, স্যার আমি তো আসলে বিজ্ঞানী হতে চেয়েছি, আমি লেখক হতে চেয়েছি জগদীশচন্দ্র বসুর মতো, জগদীশচন্দ্র নয়। তিনি আমাকে বুকে জড়িয়ে আদর করলেন এবং দোয়া করে দিলেন, আমি আশীর্বাদ করছি তুই একদিন বিজ্ঞানী হবি, তুই একদিন লেখক হবি। এটি আমার জীবনে একটি বড় ঘটনা। আরেকটি ঘটনা, আমি খেলার মাঠেও খুব পপুলার ছিলাম, সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনেও ছিলাম, জমজমাট ভাবে আমি সম্পৃক্ত ছিলাম, যেহেতু কচিকাচা করতাম। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি বা এসএসসি পরীক্ষা দেব, সবাই ভাবছিল আমি খুব ভালো রেজাল্ট করব। তখন কুমিল্লা বোর্ডের আন্ডারে ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। সেখানে পরীক্ষা চলাকালীন শেষের দিকে আমার বাবা মারা যায় এসএসসি পরীক্ষা চলার সময়। একজন কিশোর উত্তীর্ণ সময়ে বা কিশোর কালই বলবো, আমার বাবা মারা গেলেন। আমার শিক্ষকরা সবাই আমার বাবা হয়ে পাশে দাঁড়ালেন। আমি পরীক্ষা দিয়ে চালিয়ে যেতে পারলাম, এবং সেই পরীক্ষা চালিয়ে যাওয়ার পর আমার যতটুকু ভালো রেজাল্ট করার আশা ছিল ততটুকু আমি পারলাম না। যাই হোক, আমি চিটাগং কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমাদের তখন এমন আর্থিক অবস্থা যে খাওয়ার টাকা পর্যন্ত নাই, খাওয়ার জন্য কষ্ট। তখন আমার ভাইরাও পড়াশোনা করছে, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি মানুষের বাসায়, আমাদের পরিচিত এক আত্মীয়ের বাসায়, আমাদের বাসা ছিল আগ্রাবাদ মসজিদ কলোনি। আমি সেই আমার এক পরিচিত মামা ছিলেন, তিনি ছিলেন
সেখানে বাটালি হিলের কাছে একটা বাসায়, সেখানে আমি জায়গির চলে গেলাম, লজিংয়ে চলে গেলাম। তাদের 2 বাচ্চাকে আমি পড়াতাম এবং সেখান থেকে হেঁটে হেঁটে আমি চিটাগং কলেজে যেতাম। যারা চট্টগ্রামে তারা বুঝতে পারবে দূরত্বটা কত, অনেক দূরত্ব। হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে আসতাম। তো চট্টগ্রাম কলেজে আমি আমার আরেকটি ঘটনা ঘটে। সেখানে আমি ছোটখাটো যেসব ব্রুশিয়ার বের হয়, সাহিত্যের যেসব অনুষঙ্গগুলি ছিল সেগুলোতে লেখালেখি শুরু করলাম। তো আমাদের ক্লাসে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে যে পরীক্ষাটা হয়, ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় বাংলায় আমি প্রথম পত্রে অনেক বেশি নাম্বার পেলাম, 70-এর উপরে 75-এর মতো প্রায় নাম্বার পেয়েছিলাম। তখন আমার বাংলার প্রফেসর সিরাজউদ্দৌলা স্যার আমাকে সবার মাঝখানে, একটা ক্লাস চিটাগং কলেজে যারা পড়েছে তারা বুঝবে যে বিশাল সেই গ্যালারি ভর্তি ছাত্ররা থাকে, সেই ছাত্ররা ছাদের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে দিল, বলে যে তুমি দাঁড়াও। আমার নাম ধরে বললো যে তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম। তখন বললো যে আমি তোমার খাতা পড়েছি, তুমি খুব ভালো লিখেছো, আমি খুব ভালো নাম্বার তোমাকে দিয়েছি। কারণ সবাইকে শুনিয়ে বললেন যে ও ওর মতো করে লিখেছে, নিজের মতো করে লিখেছে, নিজের ভাষায় লিখেছে, নোট বই পড়ে নাই, পাঠ্যপুস্তক পড়ে নাই, সে আমি নতুনভাবে তাকে আবিষ্কার করেছি। আমি আশা করি, আমি বিশ্বাস করি তুমি লেখালেখি করলে ভালো করবে। এটা বলেছেন প্রফেসর সিরাজউদ্দৌলা চৌধুরী, বাংলার নাম করা তখনকার সময় লিজেন্ড প্রফেসর ছিলেন। তো এই আলী আকবর স্যার এবং সিরাজউদ্দৌলা স্যারের যে কথাগুলো আমার মাথায় গেড়ে বসেছিল, জগদীশ চন্দ্র বসু, নজরুল আমার মাথায় গেড়ে বসেছিল। কারণ নজরুলের বাবাও কিন্তু নজরুল যখন মাদ্রাসায় পড়েন, পরীক্ষার চলাকালীন তার বাবাটা মারা যায়। তার ছোট ভাই আলী হোসেন তার ভাইকে খবর দেশে আসে যে আব্বা মারা গেছে। তখন তাদের মক্তবের যে মুয়াজ্জিন সাহেবরা সবাই দলবদ্ধভাবে যায় ওদের বাড়িতে। তো এই যে বাবার মৃত্যু, পরীক্ষা, এটা একটা কানেকশন থাকে। লজিংয়ে থাকা নজরুলের, আমার জীবনের লজিংয়ের সাথে একটা কানেকশন থাকে। আমার ভিতরে গোপনে ইচ্ছা জাগে যে আমি নজরুল হব, আমি জগদীশ চন্দ্র বসু হব। এগুলো নিয়ে কিন্তু আমি বড় হয়েছি। এবং আমি যখন মেডিকেল কলেজে গেলাম, আমার যেহেতু এসএসসি রেজাল্টটা ভালো হলো না, কোনো রকমে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। আবার এইচএসসি রেজাল্টও খুব ভালো করতে পারিনি, খুব দুঃখ দুর্দশার মধ্যে পার হওয়ার জন্য কখনো আমি টিচারের কাছে কোচিং করার সুযোগ পাই নাই, প্রাইভেট পড়ার সুযোগ পাই নাই। তো আমি সিলেট মেডিকেল কলেজে চান্স পেলাম। সেখানে গিয়ে একটা সাহিত্য সংস্কৃতির পরিবেশ পেলাম, খেলাধুলা করতাম। খেলাধুলার কারণে একটা ভালো হোস্টেলে আমি জায়গা পেয়ে গেলাম। আমরা যখন ভর্তি হই তখন ফার্স্ট ইয়ারের সাথে ফিফথ ইয়ারে একটা ফাইনাল খেলা চলছে। ফাইনাল খেলা চলার সময় তখন কি হয়, ফাইনাল খেলা আমি প্রথম খেলায় আমি হ্যাটট্রিক করলাম। হ্যাটট্রিক করার সাথে সাথে আমাকে কোন হোস্টেলে জায়গা দিবে কারাকারি পড়ে যায়, আমি একটা ভালো হোস্টেলে চান্স পেয়ে গেলাম। তারপরে আমার মেডিকেল কলেজ জীবনের রেজাল্টগুলি খুব ভালো হলো। আমার বঙ্গবন্ধু তখন আমাদের IPGMR বলে, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ, সেগুলোর রেজাল্ট আমার খুব ভালো হতে লাগলো। এবং আমি একজন মনস্তত্ত্ববিদ হয়ে গেলাম, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হয়ে গেলাম। ফাঁকিতে আমার কিন্তু লেখালেখি চলছে। আমি যখন প্রথম আমার গল্পটি যেটি লিখি 86 সালে লিখি, 86 সালে লিখি। আমার গল্পের বৈশিষ্ট্য ছিল, মানে বিষয় ছিল সন্দ্বীপ, যেটা আমার মাতৃভূমি, যেটা আমার জন্মভূমি, জন্মস্থান। সাগরের উন্মাতাল ঢেউর মাঝখানে সন্দ্বীপ, মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ। সেই সন্দ্বীপের আজিমপুর গ্রাম ছিল আমার দাদার বাড়ি। সেই বাড়িঘর সব সাগরে বিলীন হয়ে গেছে। আমরা আসলে এক ধরনের সন্দ্বীপের উদ্বাস্তু ছিলাম। তো এই উদ্বাস্তু জীবন আমরা যখন পেরোলাম, সেই সন্দ্বীপের ভাঙন নিয়ে আমি একটি গল্প লিখলাম, চারপাশ যখন ভাঙতে থাকে। সেই গল্পটি কোথাও বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয়েছে। তারপরে সেই গল্পটি আমার প্রথম গল্প গ্রন্থ প্রকাশিত হয় সময় প্রকাশন থেকে 1995 সালে, সেখানে সংকলিত হয়েছে। সেই গল্প গ্রন্থটির নাম কাছের তুমি দূরের তুমি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর 90 দশকের গোড়ার দিকে শফিক রহমান সম্পাদিত যাই দিন, মৌচাকে ঢিল, ওই সময়ের তরুণদের একটা ক্রেজ ছিল, একটা মানে সাহিত্য সংস্কৃতি চর্চার একটা ক্রেজ ছিল। আর কোনো প্ল্যাটফর্ম ছিল না।
সেখানে মৌচাক ঢিলের প্রথম সংখ্যাতেই আমার গল্প সেরা গল্প হিসাবে প্রচ্ছদে স্থান পেয়ে গেল। কয়েকটা পরপর আমি সেরা গল্পকার হলাম এবং তখনকার প্রজন্ম আমাকে খুব ভালোভাবে চিনে ফেলেছে। যে এখনকার আহমেদ মোস্তফা কামাল আমাদের দুনিয়া ছিল এবং আমাদের আনিসুল হক তার অন্ধকারের 100 বছর ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগলো মৌচাকে ঢিলে। ঠিক তখন আলী ফিদা আকরাম, তুজো, তারপরে যে এরকম অনেকে, আবু সুফিয়ান, এরকম অনেকে খুব তখন নাম করা লেখক হলো, আহসান কবির, এরকম আমার এখন মনে পড়ছে উৎপল দত্ত এখন ভালোই লিখছে। এরা কিন্তু আমরা মৌচাকে ঢিল থেকে উঠে আসা একটা গ্রুপ, যেটা আমি দেখছি এখন সাহিত্য জগতে বিভিন্ন স্থানে তারা নেতৃত্ব দিচ্ছে। তো সেই মৌচাকে ঢিল জায়দাদের কথাও স্মরণ করছি এবং আমার প্রথম প্রকাশক সময় প্রকাশন, সে আমরা তখন চট্টগ্রামে একটা অখ্যাত আমি লোক আমার একটা বই প্রকাশের আগ্রহ প্রকাশ করেছেন এবং আমার বইটাকে প্রকাশ করেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই আমার প্রথম প্রকাশক। এখানে একটা মজার ব্যাপার ঘটেছে। ব্যাপারটা হচ্ছে আমার বইয়ের প্রচ্ছদটা করেছে তখন বিপাশা হায়াত, আবুল হায়াতের মেয়ে। বিপাশা হায়াত তখনকার টিভি স্টার, ক্রেজ তার, মানে সবাই আমরা তরুণরা বিপাশা হায়াত বলতে অজ্ঞান। সেই বিপাশা হায়াত আমার কাছের তুমি দূরের তুমি প্রচ্ছদ করেছে। আমরা সেই প্রচ্ছদের ছবি করে আমি তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের ওপিডিতে কাজ করি, মেডিসিন ওপিডিতে কাজ করি। সেখানে আমি সেটাকে পোস্টার করে লাগিয়ে রাখলাম আর ছাত্রদের মধ্যে তুমুল উদ্দীপনা, আলোড়ন। এবং এইভাবে আমি লক্ষ্য করি যে তাদের সবার উৎসাহ আমার প্রথম বইটি চট্টগ্রাম বইমেলায় কাছের তুমি দূরের তুমি বেশ ভালোই বিক্রি হলো। মেডিকেল কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা সেগুলো কিনলো। এবং 95 সালে আরেকটি কাণ্ড ঘটলো। আমি একটা চর গল্প লিখলাম, সেটা একটা সায়েন্টিফিক ফর্মুলার উপরে, যে একটা ভ্রূণকে ভেঙে দুটা ভ্রূণ করে সেটাকে ডিপোজিট করে রাখা যায় এবং একটা মোহিত কামালের জন্ম হলে আরেকটা সমান মোহিত কামালের জন্ম হবে, এরকম মানে ডুপ্লিকেট মানুষ তৈরি হওয়ার ঘটনা নিয়ে আমি একটি বৈজ্ঞানিক গল্প লিখলাম, কিন্তু সায়েন্স ফিকশন নয়। গল্পটার নাম দিলাম চর। এই চরটা ছিল সভ্যতার উপরে। মানুষ যতই কিছু সৃষ্টি করুক না কেন, মানুষ সৃষ্টি করতে পারে না, সভ্যতা তার গালে চর দেয়। সেই গল্পটি ভারত থেকে প্রকাশিত সানন্দা পত্রিকায় প্রকাশিত হয়ে গেল। আমি পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার পর আমি একেবারে চিটাগংয়ের স্টার হয়ে গেলাম লেখকদের মধ্যে। ইউনিভার্সিটির ছেলে মেয়েরা যারা একটা লেখালেখি করে তারা আমার সাথে দেখা করতে আসে। চট্টগ্রাম কলেজের ছেলে মেয়েরা যারা লেখালেখি করে আমার সাথে দেখা করতে আসে। সাহিত্য সংস্কৃতির অঙ্গলে আমি পরিচিত হয়ে গেলাম চট্টগ্রামে। তো এইভাবে কিছু কিছু ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় লেখালেখির ক্ষেত্রে। আর আমি আমার মনস্তত্ত্ব বিষয়ের আমি কেরিয়ার করে ফেললাম। আইপিজিএমের থেকে, বাইরের থেকে ট্রেনিং নিলাম, ব্যাঙ্গালোর থেকে ট্রেনিং নিলাম, জাপান থেকে সেরা ফেলো নির্বাচিত হলাম, ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ফেলো হলাম, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি ট্রেনিং পেলাম। তখন আমি কেরিয়ার থেকে কিছু দূরে থাকলেও আমার যে লেখার প্রথম উপন্যাস, যেটি আমি কিন্তু লিখছি ধারাবাহিকভাবে অল্প স্বল্প করে লিখছি, চোখে পড়ি নাই। আমি চোখে পড়েছি কখন? বোদ্ধামহলে 2006 সালে আমার প্রথম উপন্যাস মন। যে মন উপন্যাস ছিল একটি সামাজিক উপন্যাস। মোবাইলের যে সংস্কৃতি, মোবাইল সংস্কৃতির যে সামাজিক ক্ষত তৈরি হচ্ছিল মোবাইলের কারণে, নারী পুরুষের মধ্যে যে অসৎ সম্পর্ক, যে পরকীয়া সম্পর্কগুলি তৈরি হয়ে ঘরটর ভেঙে যাচ্ছিল, বাচ্চাগুলো বিপদগামী হচ্ছিল, কেউ মাদকাসক্ত হয়ে যাচ্ছিল, কেউ ইউজ হয়ে যাচ্ছিল, সেই বিষয় নিয়ে আমি উপন্যাস লিখলাম মন। এবং সেই মনের উপন্যাসের যে কাজটি করলাম ব্যতিক্রম, বাংলা সাহিত্যে মনস্তত্ত্বকে সাহিত্যের মধ্যে আমি ইনপুট হিসেবে দিলাম এবং উপন্যাসের মনস্তত্ত্ব এবং সামাজিক প্রেক্ষাপটটাকে আলাদা করে একটা আলাদা অধ্যায়ে বইয়ের সাথে সম্পর্ক যুক্ত করে দিলাম। প্রকাশক সেটার নাম দিলেন মনোবৈজ্ঞানিক উপন্যাস, শিরোনাম করলেন মন মনোবৈজ্ঞানিক উপন্যাস। বিস্ময়কর প্রথম বইটি অসাধারণ বিক্রি হলো বইমেলা। এরপরে আমি মায়াবতী, সুখ পাখি, আগুন রানা, না, 4টি মনোবৈজ্ঞানিক উপন্যাস লিখলাম। 4টির বিক্রি মানে ভয়াবহ রকমের মানে ছিল আর কি ওই সময়ে। যেমন আমার না উপন্যাসটা যখন 2009 সালে বিডিআর যে ম্যাসাকারটা হলো প্রকাশিত হয়, শুধু বইমেলাতেই সেই বইটি খুচরা বিক্রি 14,000 কপি বিক্রি হয়েছিল। তো এইভাবে আমি আসলে আলোড়িত হয়েছি। আর সৈয়দ শামসুল হকের একটা কথা আমার সবসময় মাথার মধ্যে এখনো আমি গেড়ে রেখেছি এবং সবাইকে আমি বলি যে তোমার পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। জীবনকে বোঝার জন্য পর্যবেক্ষণ ক্ষমতা, প্রত্যক্ষণ করার ক্ষমতা
প্রত্যক্ষ করার ক্ষমতা ভালো থাকতে হবে, 1, 2 হচ্ছে লেগে থাকতে হবে। আমি এই জিনিসটাকে মাথায় ধারণ করেছি। আমি জীবনকে বোঝার চেষ্টা করেছি এবং সমাজকে বোঝার চেষ্টা করেছি। এই কারণে আমি জীবন ঘনিষ্ঠ আমার উপন্যাসগুলো হয়েছে, সমাজের খত তুলে এনেছি, সমাজ ঘনিষ্ঠ আমার উপন্যাস হয়েছে। আমাকে বলা হচ্ছে আমি সামাজিক উপযোগিতা আমার উপন্যাসে আছে, এবং কথা সাহিত্যিক সেলিনা হোসেন আমাকে বলেছেন মোহিত কামাল সমাজ মনস্ক কথা সাহিত্যিক, সেটা আমি উপাধি পেয়ে গেছি। আমাকে বলা হচ্ছে আমি সমাজ মনস্ক কথা সাহিত্যিক, এটা আমার বড় প্রাপ্তি সেলিনা হোসেন দিয়েছে। আর সৈয়দ শামসুল হক যেটা বলেছেন লেগে থাকতে হবে, আমি লেগে আছি। প্রত্যেক বছর আমার কোনো না কোনো বই বের হবে, বই যতক্ষণ পর্যন্ত না বের হবে ততক্ষণ আমার ভিতরে একটা ছটফট ছটফট অস্থিরতা থাকে। যতক্ষণ লেখা শেষ না হয় ততক্ষণ মনে হয় আমার জীবন সবচেয়ে ব্যর্থ হয়ে গেল। তো এই তাড়নাটা আমার ভিতরে আছে। সৈয়দ শামসুল হক আমার মাথায় গেড়ে বসে আছেন। তার যে সাহিত্যের কলকবজা নিয়ে, গল্পের কলকবজা নিয়ে একটি বই, সেই বইটিও আমাকে বিপুলভাবে আমাকে প্রশিক্ষিত করেছে, আমাকে সাহিত্যের প্রতি যে সাহিত্যের কলকবজা এগুলির প্রতি যে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এবং সাহিত্যের বুনট, প্রথম দিকের যে ভুলভ্রান্তিগুলো ছিল সেই বইটি পড়ার পর আমার সেই ভুলভ্রান্তিগুলো, সেই যে ঘাটতি ছিল, যে অদক্ষতা ছিল, যে ইমেচুরিটি ছিল, আমি মনে করি সেগুলো আমি কাটিয়ে উঠতে পেরেছি এবং এখনো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তো এইভাবে আমি দেখছি যে এখন আমি এগিয়ে এসেছি এবং আমার বই এখন সব প্রকাশনা থেকে বের হচ্ছে। বিদ্যা প্রকাশ থেকে বেরিয়েছে, সময় প্রকাশনা তো বলেছি, এরপরে অনিন্দ থেকে বেরিয়েছে, প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে, অন্য প্রকাশ থেকে বেরিয়েছে। এখনো অনেকে আমার বই চাই, আমি দিতে পারি নাই। কিছুদিন আগে মারা গেলেন আমাদের প্রিয় সম্পাদক কালিও কলমের আবুল হাসনাত। আমার কাছে হাসনাত ভাই বললেন যে বেঙ্গল পাবলিকেশনসের জন্য আপনি একটা বই দেন, আমি দিতে পারি নাই, খুব খারাপ লাগছে। তো এইভাবে আমি এখন লেখালেখির জগতে একেবারেই আছি, অ্যাক্টিভলি আছি, সক্রিয়ভাবে আছি। আমি আশা করি যতদিন সুস্থ থাকব, যতদিন সক্রিয় থাকব, ততদিন ইনশাল্লাহ আমি লিখে যাব। আমার এখন যে জিনিসটা খুব ভালো লাগে, ওপার বাংলা থেকেও আমার গল্প চাই, সেখানেও প্রকাশিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে যারা সাহিত্য চর্চা করে আমার গল্প নিয়ে যায়, প্রকাশিত হয়। কিছুদিন আগে গল্প পার্ট, একটা ওয়েব ম্যাগাজিন খুব পপুলার, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ওয়েব ম্যাগাজিন, কুলদারায় সম্পাদিত গল্প পাঠ, সেখানে আমার একটা বিশাল সাক্ষাৎকার প্রকাশ করা হলো এবং সেখানে আমার সাহিত্য জীবনের সব কথা আমি তুলে দিলাম। বিপুল পাঠক বিশ্বের সেটা পড়েছে এবং আমাকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। আমার ফেসবুকে, আমার ইমেলে নানা ধরনের বার্তা পাঠিয়েছে। আমি খুব নিজেকে খুবই একটা সাহিত্য জগতে কাজ করতে পেরে, গল্প পাঠে আমার এই সাক্ষাৎকারটা প্রকাশিত হওয়ার কারণে আমি খুব শান্তি পেয়েছি। এই যে অর্জন, আমি মনে করি এটা একটা শান্তি, যে লেখালেখি জগতে একটা শান্তি, সেটা আমি পেয়েছি। সেখানে আমার গল্প প্রকাশিত হয়েছে, সেখানে আমার বই নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের দেশের যারা সাহিত্য বিশ্লেষক, সাহিত্য সমালোচক, অনেকে আমাকে পছন্দ করেন, অনেকে অপছন্দ করেন। যারা পছন্দ করেন তারা আমার আসলে বই পড়েই পছন্দ করেন, এবং আমার বিশ্বাস যারা আমার বই পড়েন না তারা আমাকে অপছন্দ করেন, ভাবেন যে অধ্যাপক সাহেব কি লিখছেন। তারা আমি অধ্যাপক হওয়ার পর হয়তো আমাকে দেখতে পেয়েছেন লেখক হিসেবে, কিন্তু তার আগের যে কষ্ট, তার আগের যে উপেক্ষা, অবহেলা, সেগুলো কিন্তু তারা হয়তো দেখেন নাই। তাহলে আমি বলবো যারা আমার বই পড়েননি, পড়বেন। যদি পড়ে ভালো লাগে তো ভালো, না লাগলেও আমি খুশি হব আপনি যদি আমার বইটা পড়ে বাতিল করেন। আর আমার সাহিত্যের যে অর্জন, সেটা আমি বলবো, আমার প্রথম খুব ভালো লেগেছে আমি যে এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার উড়াল বালক পেয়েছি। মুক্তিযুদ্ধভিত্তিক একটি কিশোর উপন্যাস লিখে সেই মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসটা আমি মনে করি উত্তর প্রজন্মের জন্য একটা বিশাল কাজ করেছি। এই বইটি শুধু এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পায়নি, এটি শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কারও পেয়েছে 2012 বা ইংরেজি সাল এবং 1418 বঙ্গাব্দ। আর
এই বইটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সিকাইভ কর্তৃক ষষ্ঠ শ্রেণীর শ্রেণীর ছাত্রদের জন্য পাঠসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বইটি উড়াল বালক বইটি প্রকাশিত করে হয়েছে অনিন্দ্য প্রকাশনী থেকে। সেটি প্রথমে প্রকাশিত হয়েছিল রোদেলা প্রকাশনী থেকে, এখন সেটা অনিন্দ্য প্রকাশনী 4 কালারে প্রকাশ করেছে। সেটি স্কলাস্টিক স্কুলে গ্রেড 7-এ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। এটাও আমার একটা বিশাল ব্যাপার যে ছেলেরা বাংলা ইংরেজি মিডিয়াম ছেলেরা বাংলা সাহিত্য পড়ে, আমার বইটি পড়ে। আমি স্কলাস্টিক স্কুলের মিরপুর শাখায় এবং উত্তর শাখায় গিয়েছি, ছাত্রদের সাথে কথা বলেছি, কি যে ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি। এটা আমার একটি বিশাল সাহিত্যের শিশু সাহিত্যের জন্য অর্জন। আর আমি বলবো যে আমার আরেকটি উপন্যাস পথভ্রষ্ট ঘূর্ণির কৃষ্ণ গহ্বর, যেটি আমি লিখেছিলাম সেটি মালয়েশিয়ায় যে আমাদের মানব পাচার হয় এবং যে সোনা চালান হয় সেগুলোর উপর বেস করে, এবং সেটি সিটি আনন্দ আলো পুরস্কার পেয়েছি চ্যানেল আই গ্রুপের। আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি কথা সাহিত্যে 2018 সালে এবং সামগ্রিক অবদানের জন্য। এই সব কিছুই আমাকে পরিপূর্ণ একটা তৃপ্তি দিয়েছে এবং আরো ভালো লেখার জন্য উদ্বুদ্ধ করেছে। আমার সাহিত্যের যে অনুষঙ্গগুলি আমি কথা বলেছি, যে আমি সামাজিক জীবনকে নিয়ে লিখেছি, আমি মানব পাচার নিয়ে লিখেছি, এবং আমি ফেসবুকে যে কমপ্লিকেশনসগুলো হয়, যেভাবে আমাদের ছেলেমেয়েরা বিপদগ্রস্ত হয়, সেগুলো নিয়ে লিখেছি। চেনা বন্ধু অচেনা পথ 2010 সালে, আমার মনে হয় তো এর আগে কেউ উপন্যাস লেখেনি। এরপর আমি লিখেছি প্রথমাদের থেকে প্রকাশিত হয়েছে সেটি হলো সুস্মিতার বাড়ি ফেরা, সেটি লিখেছি 2017 সালে প্রথমা প্রকাশন থেকে। এগুলো ফেসবুকের অনলাইনের কমপ্লিকেশনস নিয়ে। আর আমার আরেকটা উপন্যাস হয়েছে, সেটা হচ্ছে মরুঝড়। সেই মরুঝড়টা আমি লিখেছি, প্রেক্ষাপট হচ্ছে আমাদের মরু শ্রমিক যারা মরুভূমিতে দুবাইয়ে কাজ করে এবং স্বজনরা তাদের দেশে পড়ে থাকে, তাদের জীবনধারা নিয়ে। এইগুলো একটু ব্যতিক্রম ধর্মী উপন্যাস। এবং আমি আরেকটা উপন্যাসে কাজ করেছি যে প্রেক্ষাপটগুলো ভিন্ন, সেটা হচ্ছে চন্দন রশ্মি। সেটা বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত। সেটার প্রেক্ষাপট হচ্ছে আকাশ, সৌরমণ্ডল এবং সাগরের তল এবং আমাদের বাস্তব জীবন, তিনটা জগতের মধ্যে আমি একটা বাস্তব পরাবাস্তবের মধ্যে কানেকশন করে এই উপন্যাসটা লিখেছি। সবচেয়ে কষ্টকর আমার উপন্যাস, অনেক পড়াশোনা করে কনসেপ্ট নিয়ে আমি উপন্যাসটা লিখেছি। সেই উপন্যাসটা চতুর্থ মুদ্রণ বের হয়েছে। এই কঠিন সিরিয়াস ধারার উপন্যাসটি, মরুঝড়ও খুব সিরিয়াস ধারার উপন্যাস, পথভ্রষ্ট ঘূর্ণিও খুব সিরিয়াস ধারার উপন্যাস। এগুলো চতুর্থ পঞ্চম মুদ্র বেরিয়েছে। আমি খুব খুশি যে এই কঠিন উপন্যাসগুলো ভালো বিক্রি হয়েছে। এরপরে আমি যে কাজটি করেছি আমাদের আদি চর্যাপদ দিয়ে, সেখানে আমি পড়তে গিয়ে দেখলাম চঞ্চল চিয়ে পইটা গাল, চঞ্চল মন বিষের ছবল খায়। এটি একটি প্রবাদ আমাদের সেই আদি চর্যা, সেটা লুইপা এটার পদকার, এবং লুইপার এই কথার উপর বেস করে আমি একটা উপন্যাস লিখলাম। এবং চর্যাপদ নিয়ে যত উপন্যাস বাংলা সাহিত্যে লেখা হয়েছে, যত প্রবন্ধ হয়েছে আমি পড়েছি, কনসেপ্ট নিয়েছি, আমার মতো করে আমি উপন্যাসটাকে সাজিয়েছি। পার্থক্য হচ্ছে যে আমার চরিত্র মেডিটেশনের মাধ্যমে সে 650 খ্রিস্টাব্দে চলে গেছে, সে ঘুরে ফিরে সেই জগৎটাকে দেখছে, সেই জগৎটাকে আমি উঠিয়ে এনেছি। এবং একইভাবে আমি দেখেছি এখনকার জগৎ আর তখনকার জগতের মধ্যে মনস্তাত্ত্বিক, সামাজিক এবং সমাজ ব্যবস্থায়, ধর্মীয় ব্যবস্থায় কি ধরনের যাতনা মানুষ ভোগ করেছে, কি ধরনের কষ্ট পেয়েছে, একটা কম্পারেটিভ স্টাডি করেছি এই জগতের সময়, এই সময়ের সাথে সেই সময়ের। এটি আমার লুইপার কালসাপ। এবং অনেক বোদ্ধারা আমাকে বলছে তুমি মরে গেলেও তোমার লুইপার কালসাপ মরবে না। চর্যাপদ যেমন আমাদের সাহিত্যের অনুষঙ্গ হয়ে আছে একেবারে আদি মাতৃকার টান শেখর হিসেবে, তোমার এই উপন্যাসটিও সেখানে অবস্থান করবে। শুনে আমার খুব আনন্দ পাই। এই আনন্দটা আমার একটা অর্জন। হয়তো অনেকে বেশি বাড়িয়ে প্রশংসা করে, আবার অনেকে আমার মরুঝড় নিয়েও বাড়িয়ে প্রশংসা করে, অনেকে আমার চন্দন রশ্মি নিয়েও বাড়িয়ে প্রশংসা করে। তবুও আমি মনে করি এই প্রশংসা মানুষকে, লেখককে আরো বেশি ভালো লেখার জন্য অনুপ্রাণিত করে। আমি অনুপ্রাণিত হয়েছি, আমি লিখছি, আমি লিখে যাব। আপনাদের সবার দোয়া চাই। আপনারা আশা করি আমার বই পড়বেন, পড়ে সেটাকে গ্রহণ বা বর্জন যেটাই করার ইচ্ছা করবেন, কিন্তু বই পড়বেন। বই না পড়ে কোনো বই সম্বন্ধে মন্তব্য না করাই ভালো। এটা আমি আমার সকল পাঠক, সকল লেখক, সকল সাহিত্যিক, সাহিত্য বোদ্ধা, সমালোচক
মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, রিপোর্টার সবার কাছে অনুরোধ করছি, আমি লক্ষ্য করছি এখনকার প্রজন্ম বই না পড়ে প্রি কনসেপ্ট আইডিয়া নিয়ে অমুকের কথা সমুকের কথা শুনে একজন লেখক সম্বন্ধে মন্তব্য করে, আমার কথা বলছি না, অন্যান্য লেখক সম্বন্ধে আজে বাজে কমেন্ট করে ফেলে। আমরা যেন কারো সম্বন্ধে কটু কথা বলার আগে তাকে যেন পড়ি এবং তার একটা দুটি বই বিবেচনা করলে হবে না, তার সামগ্রিক লেখক সত্তাকে যেন আবিষ্কার করি, সাহিত্য সত্তাকে যেন আবিষ্কার করি, কাব্য সত্তাকে যেন আবিষ্কার করি, তারপরে যেন আমি কমেন্ট করি। একজন লেখক শিশুদের জন্য লিখতে পারে, টিনেজের জন্য লিখতে পারে, টিনেজ প্রবলেম নিয়ে লিখতে পারে, সেখানে সাহিত্য মূল্য খুঁজলে হবে না। তাহলে সেই বই, পঠিত বই দিয়ে লেখকের সাহিত্য মূল্য বিশ্লেষণ করলে হবে না, তাকে সামগ্রিকভাবে পড়তে হবে, তার সিরিয়াস ধারার বইগুলি পড়তে হবে, শিশুতোষ ধারাগুলি পড়তে হবে, কিশোর ধারাগুলি পড়তে হবে, পড়ে একটা কনসেপ্ট নিয়ে তারপরে লেখক সম্বন্ধে মূল্যায়ন করতে হবে। আপনাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।